জনগণ দেখতে পারলে চুরি হবে না, জনগণ দেখতে পারলে ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট হবে, এগুলো চাপা দেওয়ার জন্য জনগণকে দেখতে দেবে না যে ক্যান্ডিডেট সে শুধু দেখতে পাবে। এ তো পশ্চিমবাংলার যত পরীক্ষা হয় তাতেই এই নিয়ম করা হয়। এই নিয়মটারই তো আমরা সব থেকে বেশি বিরোধী। এই নিয়ম পরিবর্তন করতে হবে, এই নিয়েই আমাদের লড়াই। মামলা তো হবে, তো পরপর মামলা হবে। এইগুলো ইচ্ছাকৃতভাবে জট সৃষ্টি করে রাখা এবং ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি বারবারই ওনার বার্ত বসুর এখন বর্তমানে পেট চলে হলো এইসব কাজ করে। তো তাই জন্য তাকে যা বলবে তাই করতে হবে। সব কর্মচারীদের কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি। দাদা, একেবারে এসএসসির ফল প্রকাশিত হয়েছে এবং প্রথম দিকে বিভিন্ন ক্ষেত্রে যে লিঙ্ক ছিল সেই লিঙ্ক কাজ করছিল না, ক্র্যাশ করে গেছিলো। তারপরে আবার নতুন লিঙ্ক দিয়ে ফল দেখাতে হয়েছে, কিন্তু সেই ফলাফল কেন জনস্বার্থ দেখতে পাচ্ছে না? এটা তো একটা জনস্বার্থ অ্যাপয়েন্টমেন্ট বলা যেতে পারে, তাই সেক্ষেত্রে কেন সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না? জনগণ দেখতে পারবে না তো, এটা ঠিকই তো আছে। কেন দেখতে পারবে জনগণ? জনগণ দেখতে পারলে চুরি হবে না, জনগণ দেখতে পারলে ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট হবে না, এগুলো চাপা দেওয়ার জন্য জনগণকে দেখতে দেবে না যে ক্যান্ডিডেট সে শুধু দেখতে পাবে। এ তো পশ্চিমবাংলার যত পরীক্ষা হয় তাতেই এই নিয়ম করা হয়। এই নিয়মটারই তো আমরা সব থেকে বেশি বিরোধী। এই নিয়ম পরিবর্তন করতে হবে, এই নিয়েই আমাদের লড়াই। যে পরীক্ষা দিয়েছে তারও তো জানার অধিকার আছে, সে চাকরি পাক না পাক। যে কতজন এমপ্যানেলড হয়েছে, তাদের কি নম্বর, তাদের কি রোল নাম্বার, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার পিসির নাম কি, তার ভাইপো কে, এটা জানার অধিকার আছে। তো যে পরীক্ষা দেয়নি তারও জানার অধিকার আছে। এটা পাবলিক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, এটা তৃণমূলে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, তৃণমূলে চোর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। এখন পাবলিক অ্যাপয়েন্টমেন্টটাও চোরেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে। যদি 30,000 ভ্যাকেন্সি হয়, যে 40,000 ভ্যাকেন্সি হয়, 20,000 ওদের লোক পাবে আর টাকা দিয়ে পাবে। 10-12,000 হয়তো জেনুইন ক্যান্ডিডেট পাবে। তো দেবে না কি কারণে? এইটা নিয়েই তো আমাদের সব থেকে বড় প্রতিবাদ এবং এইটা নিয়েই আমাদের আইনি লড়াই আগামী দিনে আমরা আবার শুরু করব। দেবে না সবাই জানে, তো দিলে তো চুরিটা হবে না। সবার নম্বর যখন বেরিয়ে আসলো, এসএসসি পরীক্ষাটাই বাতিল হয়ে গেল। সবার নম্বর বেরিয়ে আসলে আবার 2025-এর পরীক্ষাটা কী হবে কেউ জানে না। এত আশা নিয়ে মানুষ পরীক্ষা দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আবারও মামলা হবে? মামলা তো হবে, তো পরপর মামলা হবে। এগুলো ইচ্ছাকৃতভাবে জট সৃষ্টি করে রাখা এবং ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি বারবারই বলছি, ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্টের জন্য এই কায়দাগুলো করে রাখা। এই ফল প্রকাশ নিয়ে মামলা হলে নিয়োগটা আর কবে হবে? নিয়োগের মতন হবে। আবার যদি দেখা যায় যে গন্ডগোল হয়েছে, নিয়োগের পরে আবার যা 2016 পরীক্ষার হয়েছিল সেই পরীক্ষায় পরিণতি হবে। আমি তো বারবার বলছি, যদি 2025-এর পরীক্ষাটা বাতিল না হয় আমি সব থেকে বেশি খুশি হব। কিছু সাধারণ মানুষ, কষ্ট করে খেটে লড়াই করা মানুষের জীবন, মেধাযুক্ত মানুষের যারা ছাত্রছাত্রী, তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এবং এটা বছরের পর বছর, দিনের পর দিন হবে যতদিন তৃণমূল থাকবে। ওই এসএসসির চেয়ারম্যানের কোনো ক্ষমতা আছে না, এই নাটকীয় ব্রাত্য বসুর কোনো ক্ষমতা আছে? এইসব আপনারা কর্মচারীদের কথা কেন বলেন? বললো যে আমি পুরো প্যানেল টেন্টেড আনটেন্টেড লিস্ট পাবলিশ করে দেবো, তারপরে 180 ডিগ্রি পাল্টি মেরে দিল। ব্রাত্য বসুর ওপরে যিনি বসে আছেন তিনি ধমক দেবেন, তিনি থাকবেন, মন্ত্রী থাকতে পারবেন না। ওনার ব্রাত্য বসুর এখন বর্তমানে পেট চলে হলো এইসব কাজ করে। তো তাই জন্য তাকে যা বলবে তাই করতে হবে। সব কর্মচারীদের কথার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। আচ্ছা, এসএসসি পরীক্ষা থেকে শুরু করে ফল প্রকাশ অবধি ব্রাত্য বসু টুইট করছেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। দুর্নীতি হলে দায় কার তাহলে? আরে উনি নিজেও তো এর মধ্যে যুক্ত হয়ে গেছে, তাই জন্য তো ধন্যবাদ জানাতে হবে। তৃণমূল দলে একজন ব্যক্তি তো বার করতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ না জানিয়ে টিকে আছে। একজনকে বার করে দেখান না, পাবেন না তো। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে মালিক হয় তাকেই লোকে ধন্যবাদ জানায়। তো তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড রাজনৈতিক দল নাকি? ওটা কালেকশন করা, চুরি করা, জোচ্চুরি করার জন্য একটা প্রাইভেট অর্গানাইজেশন।
যেটা পশ্চিমবাংলাটা চালাচ্ছে। দুঃখের বিষয় এটা। দাদা, এই যে নিয়োগের দুর্নীতির কথা বললেন, আমরা দেখতে পেলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এবিপি আনন্দে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউ নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে, যেটা হচ্ছে তিনি নিজেই বলছেন যে ইডি সিবিআই আদেও তৃণমূলের যে বড় বড় মাথার নাম আসছে তাদের ধরতে চাই কিনা এটাই সন্দেহ আছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, কিচ্ছু হয়নি। এটা তো মানুষেরই প্রশ্ন, এটা জনগণের প্রশ্ন। হচ্ছেটা কি পশ্চিমবাংলাতে? এত লড়াই, এত আন্দোলন, এত মামলা, এত কিছু করে যখন সিবিআই ইনভেস্টিগেশনে যাচ্ছে, সিবিআইজি বা ইডি যে খারাপ তদন্ত করেছে আমি এই কথাটা বলতে প্রথম দিকে পারি না, তার প্রথমের দিকেও পারিনি। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার করেছে, তাই জন্য তদন্ত শুরুটা ভালো করেছে। 22 লক্ষ ওএমআর গাজিয়াবাদ থেকে সিবিআই এর অফিসাররা গিয়ে খেটে, যেসব অফিসাররা কাজ করেছেন তারা গিয়ে খেটে সেটা রিট্রাইভ করেছে, তাই জন্য খারাপ কাজ করে যেটা আমি বলতে পারি না। কিন্তু যেই পিসি আর ভাইপো হচ্ছে তখনই ইডি সিবিআই কিরম গুটিয়ে যাচ্ছে। তাহলে অভিযোগ এইটা কি করে? এইটা দেখুন, এটা তো বাস্তব ঘটনা। সহমত কি সহমত না সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এটা তো বাস্তব ঘটনা ঘটেছে। আপনি 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স যেটা পশ্চিমবাংলায় হয়েছিল, এটা আপনারা সাংবাদিকরা বলেন পোস্ট পোল ভায়োলেন্স, আর আমি বলি বাংলার জেনোসাইড। 2011 সালের পরে বাংলায় জেনোসাইড করেছিল তিনি, বিশেষ করে ডায়মন্ড হারবার, ভাঙড়, হাড়োয়া এইসব অঞ্চলগুলোতে, হাওড়া, উত্তরবঙ্গেও হয়েছিল, সারা বাংলা জুড়ে জেনোসাইড হয়েছিল। তার বিচার হয়েছে। কলকাতা হাইকোর্ট 5 জাজেস বেঞ্চ পোস্ট পোল ভায়োলেন্সের সমস্ত কেস সিবিআই এর কাছে ট্রান্সফার করে দিয়েছে। সব কটা নেতা জড়িয়ে পুলিশ দাঁড়িয়ে থেকে পর্যন্ত খুন করিয়েছে ওই মানিকতলার ওই অভিজিৎ সরকার। তার দাদা বিশ্বজিৎ সরকার আইনি লড়াই লড়ে 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 কিছু করতে পেরেছে। সিবিআইটা কি করেছে? সিবিআই তো বসেই গেছিল, কোর্টের অর্ডার পেয়ে সিবিআই ছুটছে। শুধু তো অভিজিৎ সরকার দেখলে হবে না, একটার পর একটা আপনাকে মামলা দেখতে হবে। বাড়ির থেকে মহিলাদের তুলে নিয়ে গিয়ে রেপ করে মার্ডার করা হয়েছিল। 2021 সালের ঘটনা, এটা ঘটেছে, জেনোসাইড হয়েছে। যেরকম আমরা বিদেশে দেখতে পাই, বিভিন্ন দেশে দেখতে পাই, বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল, গোটা ফ্যামিলির লোককে পুড়িয়ে দিল। এই জিনিস পশ্চিমবাংলায় 2021-এ হয়েছে পোস্ট পোল ভায়োলেন্সে। এটা তৃণমূল করিয়েছে, অনুপ্রেরণায় হয়েছে, এটা ঘটনা। তার কি বিচার পেয়েছি আমরা? একটা অপরাধী ধরা পড়েনি। ধরা পড়েছে কারা? ওই রাস্তায় যারা ঝাড়ু দেয় তারা। কিছু সাজানো লোককে ধরেছে, একটা বড় মাথা পোস্ট পোল ভায়োলেন্সে যারা ডাইরেক্টলি খুন, ধর্ষণ এবং লুট, ডাকাতি, বাড়ি জ্বালিয়ে দেওয়ার মধ্যে যারা জড়িত, যেসব নেতা মন্ত্রীরা জড়িত, এবং তৃণমূলের যতগুলো মন্ত্রী আছে তার মধ্যে 60% মন্ত্রী এই পোস্ট পোল ভায়োলেন্স জেনোসাইডের জন্য জড়িত। এটা ছাড়া হবে না। আজকে বিচার হয়নি বলে 10 বছর পর বিচার হবে না মার্ডার কেসে, এটা হয় না, এটা হবে। একটা পরিবারকেও তৃণমূলের ছাড়া হবে না। কত আছে দেখবো, কারণ মানুষ মার খেতে খেতে, শুনুন আজকে বিশ্বজিৎ যে লড়াইটা দিচ্ছে, বিশ্বজিৎ জানে যে ওকে যদি কেউ মেরেও দেয় ওর কিচ্ছু যায় আসবে না। ওর মায়ের একটা ছেলের কোল খালি হয়ে গেছে, দিন রাত্রির বিশ্বজিৎ লড়াই করছে। শুধু বিশ্বজিৎ নয়, আপনি তপন দত্ত হত্যা দেখুন, তার স্ত্রী লড়াই করছে, নিজের জানকে পরোয়া করে লড়াই করছে। যে কোনো সময় তারও কিছু একটা হয়ে যেতে পারে, কেউ জানে না। তার 2 মেয়ে, আপনি বরুণ বিশ্বাসের ফ্যামিলি দেখুন, গাইঘাটা, সুটিয়া, যতগুলো কেস দেখুন আপনি। সিবিআই এই যে আপনার এই আরজি করের মামলা, মানছি আপনার এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছে, তাই বলে কিছুই বেরোলো না। তাহলে আপনি টালা থানার আইসিকে অ্যারেস্ট করলেন কি কারণে? এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য কলকাতা পুলিশের আইসি লেভেলের অফিসার যে ডিএ পায় না, তাকে আপনি অ্যারেস্ট করে নিলেন, তিনি আবার ছাড়াও পেয়ে গেলেন। তার আইসিকে কে ইনস্ট্রাকশন দিয়েছিল? কলকাতা পুলিশের যে হায়ারকি থাকে, হ্যাঁ, যদি লালবাজার থেকে একটা টিম যায় তাহলে কলকাতা পুলিশের আইসি আর ওসি আর আইসি থাকে না, যে সুপিরিয়ার সে থাকে। তা আইসিটাকে কেন অ্যারেস্ট করা হলো? সে কি অপরাধটা করেছিল? সিবিআই গিয়ে এই আরজিকর মামলায় তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য টালা থানার আইসিকে অ্যারেস্ট করলেন। বাহ, তার টালা থানার আইসির কি ক্ষমতা আছে?
টালা থানার আইসির কি ক্ষমতা আছে? তার উপরের অফিসারগুলো কি হাওয়া দিয়ে বেরিয়ে গেল? তথ্য প্রমাণ লোপাটের জন্য তো আইসিকে অ্যারেস্ট করেছিল আরজি করের মামলাতে। তা ঠিক আছে, আইসিকে না হয় অ্যারেস্ট করেছে, আইসি এক্সিকিউট করে যে কোনটা কাগজ হবে, কি হবে না হবে, আইসির ইনস্ট্রাকশনে হবে। তার উপরের অফিসারগুলো কি হাওয়া দিয়ে বেরিয়ে গেল? অত বড় ঘটনা হয়েছিল, লালবাজারের কারা কারা ওখানে প্রেজেন্ট ছিল ওই থানাতে, যে সিনিয়র মোস্ট অফিসার সে অফিসার ইনচার্জ হয়, এমনকি যদি কমিশনারও যায় কমিশনারও অফিসার ইনচার্জ হয়। এটাই নিয়ম পুলিশের ডিসিপ্লিনারি রুলসে, ডিসিপ্লিন ফোর্সে। যদি ডেপুটি কমিশনার যায় তাহলে ডেপুটি কমিশনার ওই থানার অফিসার ইনচার্জ হয়ে যাবে, ওর ইনস্ট্রাকশনে সবাই কাজ করবে। আবার যদি আইসি না থাকে, তারপরের যে অফিসার আছে অ্যাডিশনাল ওসি, যেটা কলকাতা পুলিশে হয়, তাহলে তিনি তার ইনস্ট্রাকশনে থানা চলবে। আবার তিনি যদি না থাকেন, তার হায়ারকিতে যিনি আছেন তার আবার যদি ওপরের অফিসার এসে তার ইনস্ট্রাকশনে চলবে, তাকে চেয়ার ছেড়ে দিতে হবে আইসির চেয়ার। এসিপি ডিসিপি যে আসবে মানে হায়ারকিয়াল র্যাঙ্ক অনুযায়ী। তা কি হলো, টালা থানার আইসিকে তো অ্যারেস্ট করলো, তার উপরের অফিসারগুলো কি হলো? সিবিআই কি করলো? ঘুমিয়ে গেল? তো মানুষ প্রশ্ন করবে না? কিন্তু মানুষ তো আশা নিয়ে ছিল। বাংলায় জেনোসাইড হয়েছিল 2021 সালে, মানুষ আশা করেছিল। এবং আমি আপনাকে বলছি, যারা যারা মানে সিবিআই এর ভক্ত, তারাও আশা করেছিল যে না কিছু হবে। কি হলো? আমি মেনে নিলাম লোকালি সিবিআই কে না হয় তৃণমূল ধরে বসে আছে, তো দিল্লির সিবিআই গুলো কি করছে? তারাও ঘুমিয়ে আছে। তাহলে পশ্চিম বাংলাটাকে নিয়ে তারা ভাবে না, কিন্তু বাংলা নিয়ে দিল্লি ভাবে না, এটা ভাবতে হবে। না, সিবিআইডির বড় মেজো কর্তাদের নাকি বিজেপি ছাড়া বিরোধী দল দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, অভিজিৎ গাঙ্গুলি অভিযোগ করছে। আরে যদি কেউ অভিযোগ করে অনুপ্রাণিত হচ্ছে, তো দিল্লিতে সেন্ট্রাল কি করছে? বসে আছে। কেন্দ্র চায় না রাজ্যের পশ্চিমবঙ্গের এই অবস্থা। এটাই তো, কেন্দ্র বা দিল্লি যদি পশ্চিমবাংলা নিয়ে যদি না ভাবে, আরজি করের আন্দোলন মানুষ করেছে, তো কেন্দ্র সেটা সাপোর্ট করাটা, যখন টালা থানার আইসি অ্যারেস্ট হয়েছিল তখন সিবিআইকে লোকে সাপোর্ট করেনি, তখন কেন্দ্র সরকারকে লোকে সাপোর্ট করেনি, সারা পশ্চিমবাংলা জুড়ে সাপোর্ট করেছিল। তাহলে তো টালা থানার আইসি অবধি গিয়ে ব্যাপারটা শেষ হয়ে গেল। টালা থানার আইসি অবধি গিয়ে শেষ হয়ে গেল। তা সে পরিবার নিয়ে করে, সে কি করবে? তার ওপর তলা যদি তাকে বলে, সে কি করবে? আরে সারদার লাল ডায়েরি, ওটা কি সিবিআই কি করেছে? বাংলার পুলিশের হেড সারদার লাল ডায়েরি, পুলিশ চালাচ্ছে সব কিছু, পিসির সব থেকে কাছের লোক। এতদিন ধরে কি করেছিল? এখন ভোটের আগে গিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ওঠাতে গেছে। তো দেখুন, একটা জিনিসের একটা বেসিস আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পশ্চিমবাংলায় সারদার দ্বারা প্রতারিত। এসএসসিতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতারিত। ধর্ষণ, খুন, পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ ভিকটিম। তার সঙ্গে 2021 সালের জেনোসাইড তৃণমূল চালিয়েছে প্রতিটা এলাকায়। আপনি ভাঙড়ে চলে যান, ভাঙড়ের লোকজনের সাথে আমার কথা হয়, সেখানে জেনোসাইড, ডায়মন্ড হারবারে জেনোসাইড। আপনি যেখানে যাবেন সারা পশ্চিমবাংলায় 2021 সালের পর ঘরে ঘরে যারা বিরোধী ছিল, যারা তৃণমূলের বিরোধিতা করেছে, গলা কেটে, হাত কেটে, রেপ করে, বাড়িঘর পুড়িয়ে দিয়ে, এই রকম অত্যাচার আমরা ভারতবর্ষে দেখিনি, ভারতবর্ষের বাইরে দেখেছি, কাশ্মীরে আমরা মাঝে মাঝে দেখতে পাই। তার থেকে অন্তত 10 গুণ বেশি হয়েছে, 10 গুণ বেশি পশ্চিমবাংলায় হয়েছে। কি করেছে সিবিআই? আর কি করেছে ভাই? লোকে তো সিডি, সিবিআই, সেন্ট্রাল প্রত্যেককে সাপোর্টই জানিয়েছে। ইনফ্যাক্ট আমরাও সাপোর্ট করেছি যে না কিছু করবে। এখন কি সব হাত গুটিয়ে বসে আছে। দাদা, একেবারে শেষ প্রশ্ন, অভিজিৎ গাঙ্গুলির এই যে ইন্টারভিউ বা এই যে মন্তব্য, এটাকে ঘিরে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের
আইনি অনুপ্রাণিত, তাহলে মুরলীধর সেনের একটা তদন্ত কমিটি বসানো হোক, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছায়া তার উপর রয়েছে কিনা। তৃণমূলের এত গায়ে লাগছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তৃণমূলের এত গায়ে লাগছে কেন আমরা সেটাই বুঝতে পারছি না। আমরা এখানে লড়াই করতে চাইছি তৃণমূল বিরোধিতা, কারণ আমরা বিশ্বাস করি তৃণমূল যদি পশ্চিমবাংলায় থাকে তাহলে পশ্চিমবাংলার মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনি একটা শুনুন, একটা জিনিস বুঝতে হবে, আমরা এখন একটা ডিগ্রেডেশন জায়গাতে চলছি। পুরো পশ্চিমবাংলাটা একটু ডিগ্রেডেশন হয়ে গেছে, আর আমরা তার একটা পার্ট। আপনার নেতাকে মদন মিত্র, অপশন নেই তো আপনার কাছে। উল্টো দিকের নেতার নামও আমি আর বলতে পারলাম না। রাজনৈতিক দল যেই করুক না কেন, আপনার নেতাকে বালু, আপনার নেতাকে ভাইপো। কথাটা বুঝতে হবে না। আপনার নেতা ডাক্তার, আপনার নেতা ইঞ্জিনিয়ার, আপনার নেতা ব্যারিস্টার, আপনার নেতা জাজ, আপনার নেতা বড় কোনো সায়েন্টিস্ট। কলকাতার মেয়র কে ছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। কলকাতার মেয়র কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন। এদের কোয়ালিটি বা এদের লেভেল অফ স্ট্রেচার বা এদের কথাবার্তা, চালচলন, পড়াশোনা সাথে এখন মেয়রকে একটা বললাম না, পুরো রাজনৈতিক যে কালচার তার একটা ডিগ্রেডেশনে আমরা চলে গেছি। শুধু তৃণমূল দলের দোষ না, আমাদের সকলের একটা ডিগ্রেডেশনের জায়গায় চলে গেছি। রাজনীতিতে আপনি বুদ্ধদেব ভট্টাচার্যর থেকে একটা ভুল শব্দ বা একটা কটূক্তি আপনি কিন্তু ওনার এন্টার লাইফে পাবেন না। একটা আধা এক্সাম্পল হতে পারে, আমি জানি না, কিন্তু পাবেন না। আপনি জ্যোতিবাবুর মুখ থেকে কোনো ভুলভাল শব্দ চয়ন পাবেন না। আপনি সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি কংগ্রেস করতেন। ইনফ্যাক্ট বিজেপিতেও ধরুন এই তপন সিকদার যখন ছিলেন বা তথাগত রায়রা যখন রাজনীতি করেছেন, এখন তো অনেক সব পিছিয়ে গেছে, নিয়ে গেছেন। তাদের সময় তো কিন্তু তারাও কিন্তু একটা টাইমে বিজেপি, আমি আগের টার্মের কথা বলছি, সেই সময় কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় অনেকটা জায়গা করেছিল। তাদের মধ্যেও কিন্তু আপনি এইরকম ধরনের ভাষা বা এরকম ধরনের আক্রমণ বা এরকম ধরনের জিনিস আপনি পাবেন না। সুভাষ চক্রবর্তী ছিলেন সিপিআইএম এর, তার শব্দ, তার চয়ন, তার কথাবার্তা শুনবেন। আর আজকের যুগে দাঁড়িয়ে আপনি যদি পশ্চিমবাংলাতে নেগেটিভ কথা না বলেন তাহলে আপনি ভোট পাবেন না। এখন এরকম জায়গা দাঁড়িয়ে গেছে, এটা অস্বীকার করার কিছু জায়গা নেই। তৃণমূলের সাথে যদি আপনি ভালো ভাষা প্রয়োগ করেন তাহলে তো আপনি উল্টে ব্যাকফুটে চলে যাবেন। আপনাকে তৃণমূলের সাথে নেগেটিভ ভাষাই প্রয়োগ করতে হবে। তৃণমূল যদি আপনাকে মারে বা যে ভাষাটা ওরা বোঝে, ওদেরকে সেই ভাষাই বোঝাতে হবে। ওদেরকে আপনি ভালো ভাষা বোঝাতে পারবেন না। কিন্তু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য নিয়ে এত জলঘোলা, এই যে কচু বনে লাথি খেয়ে গেল যে লোকটা, এটা তো এখন কালচার হয়ে গেছে। সে খেয়ে ওইদিকে জয়েন করলো, যে লাথি খেলো সে তো পাল্টা কিছু দিতে পারলো না, ওদিকে চলে গেল। তার মানে তৃণমূলের এখন পশ্চিমবাংলার রাজনীতির একটা ডিগ্রেডেশনের টাইম চলছে। বাংলার রাজনীতির যেমন একটা রেনেসার টাইম চলছিল, যখন রবীন্দ্রনাথ আসছে, শরৎচন্দ্র আসছে, বঙ্কিমচন্দ্র আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আসছে, বিবেকানন্দ আসছে, এই একটা ফেজ ছিল। এটা ছিল এই একটা ফেজ ভারতবর্ষের বাংলার রাজনীতিতে ছিল, যারা সারা পৃথিবী কন্ট্রোল করেছে একটা টাইমে। এমনকি রিসেন্ট কালেও সত্যজিৎ রায় ছিলেন, ডক্টর সুভাষ মুখার্জি ছিলেন, তিনি হয়তো নোবেলটা পেলেন না, আলাদা কথা। একটা গ্রেডেশন ছিল। আর এখন আপনি 2011 সালের পর থেকে গ্রেডেশনটা দেখুন। আমি ডক্টরেট নই, আমার নামের পাশে ডক্টরেট লাগাতে হবে, এই যে চিন্তাধারাটা মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাই হলো অধঃপতন। আমরা এখন বাঙালিরা বেসিক্যালি অধঃপতনের রাজনীতির দিকে চলে গেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনাকে তো দেখাতে হবে যে এই যে আজকের যারা রাজনীতি করছেন বা আজকের যারা নিজেদেরকে তথাকথিত বুদ্ধিজীবী বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন বাজারে, তাদের সাথে যে আগের ধরুন 50 বছর আগের বা 60 বছর আগে যে স্ট্যান্ডার্ডের রাজনীতি বা যে ধরনের মানুষ পশ্চিমবাংলায় রাজনীতি করেছেন বা সংস্কৃতি জগতে ছিলেন, তাদের সাথে ডিফারেন্সটা কোন জায়গাটাতে? অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলছে, সেই ভাষা আমি যদি আপনাকে বলি বা এখন আপনার সামনে বলি, আপনি ক্যামেরায় সেটা চালাতে পারবেন না, বিপ শব্দ দিয়ে চালাতে হবে। এই ডিগ্রেডেশনটা কিন্তু হয়েছে। এটাও না যে বামেদের একেবারে শেষ সময় হয়নি, কিন্তু ডিগ্রেডেশনটা কিন্তু আজকে হয়েছে।
প্রকাশ্যে চলছে। দেখুন, খুন খারাপি মারপিট আগেও ছিল, এটা ছিল না আমি এর কথাটা বলছি না, কিন্তু রাজনৈতিক ডিগ্রেডেশন, একাডেমিক ডিগ্রেডেশন, এই ডিগ্রেডেশনের কিন্তু আমরাও একটা পার্ট। কারণ এই ডিগ্রেডেশন যে হারে নেমেছে, তাতে করে যদি তৃণমূলের সাথে কেউ মনে করে যে সাহিত্যের কথা বলবে, রবীন্দ্রনাথের কথা বলবে, চলবে। আপনি সাহিত্য, রবীন্দ্রনাথের কথা আপনি তথাগত বাবুর সাথে বলতে পারেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বলতে পারেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে বলতে পারেন, এই শ্রেণীটার সাথে আপনি বলতে পারেন। তাদের মতাদর্শগত ফারাক থাকতেই পারে, কোনো বিষয় নয়, কিন্তু এই মতাদর্শগতভাবে যে কথা বা যে সাহিত্যের কথা, এই কথা কি আপনি বালু, মদন, হ্যাঁ, তারপরে ভাইপো, পিসি, এদের সাথে বলতে পারবেন? যে কোনো কথাবার্তা বলছে, দেখুন, মন্ত্র ভুল, পড়াশোনা ভুল, চাঁদে রাকেশ রোশন, এই যে একটা ডিগ্রেডেশন অফ পলিটিক্স চলে গেল বাংলা, এটা নিয়ে অনেকে কনসার্ন, আবার অনেকেই আছে এটা নিয়ে কনসার্নই না। কিন্তু আরো 10 বছর, আরো 15 বছর, আরো 20 বছর পরে যে ভয়ানক জায়গাটা চলে আসে, যে একটা 26,000 জেনারেশন শেষ হয়ে গেল, আবার একটা চলে যাবে, আবার একটা জেনারেশন শেষ হয়ে যাবে, এর বিরুদ্ধেই আমাদের লড়াইটা।